নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও যথারীতি আমার কাজকর্ম শুরু হয়ে গেছে, আর আমি টুকিটাকি কাজকর্ম করে নেব। সেই সঙ্গে আজকে শেয়ার করব যে প্রতিদিনের ক্লিনিং রুটিন কিভাবে প্ল্যান করলে কাজ অনেক সহজ হবে। আমরা সবাই কিন্তু নিজের নিজের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবাই রাখি। এটাতে নতুন কিছু দেখানো বা নতুন কিছু বলা বা শেখানোর মতনও কিছু না, আর শেখানোর মতন যোগ্য আমি না। কিন্তু আমি নিজের সংসারে কিভাবে ক্লিনিং করি এবং ছোটোখাটো জিনিসগুলো কিভাবে গুছিয়ে রাখি, সেই জিনিসগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখলেন বাজার থেকে ফল এনেছিল, তো ফলগুলো একটু সময় ধুয়ে রাখলাম, জলগুলো ঝরে গেলে তারপরে আবার ফ্রিজে রেখে দিতে হবে। আর এই যে ক্যারি ব্যাগগুলো আমাদের বাড়িতে আসে যেগুলো, সেগুলো আমি ফেলে দিই না, সেগুলো তো আপনারা জানেন আমি রেখে দিই। আর আমরা সবাই হয়তো রেখে দিই, কারণ এগুলো অনেক প্রয়োজনে আসে। এরম করে ক্যারি ব্যাগের ভেতর থেকে হাওয়া বের করে এই যে ছোট করে রাখলাম। আর এই যে গার্ডারগুলোও ফেলে দেবো না, এগুলোকেও রেখে দেবো, কখনো কখনো দরকার হয়। বিশেষ করে আমার মেয়ের পুতুলের যখন চুল খুলে যায় তখন বলে, মা গার্ডার লাগিয়ে দাও চুলে। তো এই সমস্ত ছোটোখাটো কাজে দরকার হয়। ক্যারি ব্যাগটা এখানে রেখে দিলাম, আপনারা তো জানেনই আমি ওই টিনের কৌটোয় ক্যারি ব্যাগ রাখি। আর গার্ডারগুলো এই যে এখানে ঝুলিয়ে রেখে দিলাম। কলাটা এরকমভাবে যদি রাখা হয়, মানে টাচ করে সিমেন্টের সঙ্গে, তাহলে কিন্তু দেখবেন নিচের দিকটা কালো হয়ে থাকে, কালো হয়ে নষ্ট হয়ে যায়, বেশি পেকে পেকে যায়। তো ওই জন্য কলা যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে। তো ঝোলানোর জায়গা বলতে আমার হাতের কাছে এই যে আমার কিচেন ক্যাবিনেটের যে হ্যান্ডেলটা আছে, তো এখানেই আমি বেঁধে রাখি। তাহলে প্রথম ক্লিনিংয়ের বিষয়টা বলি, সেটা হচ্ছে ক্লিনিংয়ের মেইন জায়গা, মানে ক্লিনিং করে আমরা যেখানে নোংরা ফেলি সেটা হচ্ছে ডাস্টবিন। তো সেই ডাস্টবিনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো এই ডাস্টবিনটা দেখছেন আমি একটা বড় ক্যারি ব্যাগ ছিল, ওই যে ক্যারি ব্যাগগুলো আসে আমার ঘরে, তো সেগুলোকে রেখে দিই। তো ক্যারি ব্যাগটা এভাবে ভেতরে ঢুকিয়ে রাখলাম, এতে কিন্তু ডাস্টবিনের ভেতরটা নোংরা হয় না। আর এটা একদিন অন্তর অন্তর আমি পরিষ্কার করি। আসলে আমাদের এখানে নোংরা নেওয়ার গাড়ি আসে। তো ওই যে ডাস্টবিনটা দেখলেন, ওখানে আমি প্লাস্টিক জাতীয় জিনিসগুলো রাখি। আর যে সমস্ত ভেজা নোংরা থাকে, সবজির খোসা-টোসা থাকে, খাবারের উচ্ছিষ্ট থাকে, সেগুলো আমি আরেকটা বালতিতে রাখি। তো যখন নোংরার গাড়ি আসে একদিন পর পর তখন ফেলে দিই। আর এখানে ফলগুলো আমি শুকিয়ে যাওয়ার পরে ওই প্লাস্টিকের এই ঝুড়িটার মধ্যে রেখে এই যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আটকে রাখলে বেশ কিছুদিন পর্যন্ত ফলগুলো ভালো থাকে। তারপরে দেখুন আজকে আমি কি করছি, সেটা হচ্ছে এই যে ঘরের মেঝেটাও আজকে নিয়েছি। মেঝের টাইলসগুলো কিন্তু আমাদের খুবই নোংরা হয়, বিশেষ করে এই যে বেডরুমটাতে বেশি নোংরা হয়, বেডরুম আর ডাইনিংয়ে। কারণ এখান দিয়ে হাঁটা চলা, মেয়ের খেলাধুলো বেশি করে, আর বসে বসে রং করা হয়, তো অনেক সময় রঙগুলো ফ্লোরের মধ্যে লেগে থাকে। তো তখন শুকিয়ে যায়, খুব একটা জোর দিয়ে ওঠানো হয় না। তো আজকে আমি নিয়েছি রেড হারপিক, কারণ হচ্ছে টাইলসের যে জয়েন্টগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু নোংরা জমে থাকে। তো রেড হারপিক দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কার হয়। কিন্তু ব্লু হারপিক দিয়ে পরিষ্কার করা কিন্তু ঠিক না, তাতে কিন্তু টাইলসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু ডিটারজেন্ট পাউডার নিয়েছি, কারণ ডিটারজেন্ট পাউডার দিলে একটু ভালো পরিষ্কার হয়। কিন্তু কি বলুন তো, খুব সাবধানে পরিষ্কার করতে হবে, কারণ ডিটারজেন্ট পাউডার খুব স্লিপারি হয়। তো এই জিনিসটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে বাড়ির কোনো না কোনো পার্টের ডিপ ক্লিনিং প্রতিদিন বা একদিন অন্তর অন্তর, যার যেরকম সুবিধে সেই হিসাবে ডিপ ক্লিন কিন্তু করা দরকার। তবে ডিপ ক্লিনিং বলতে এই না যে সম্পূর্ণ বাড়ি বা সম্পূর্ণ কাজ আপনি একদিনেই নিলেন। পার্ট পার্ট করে অল্প অল্প করে এমনভাবে পরিষ্কার করা দরকার যাতে করে খুব ভালো মতন পরিষ্কার হয়, আর বেশ কিছুদিন পর্যন্ত সেই সমস্ত জায়গায় আর হাত দিতে না হয়। পাপোশটা বাইরের বারান্দায় রেখে নিলাম, না হলে আবার ভিজে যাবে। আর এই দিকটাও ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আমার মেয়েকে বলেছি বিছানায় থাকতে, কারণ যেহেতু নিচে স্লিপারি হয়ে গেছে, তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য ও আটকা পড়ে গেছে খাটের মধ্যে, নিচে নামতেও পারছে না, উপরে ছটফট করছে। খুব ভালো করে ঘষে নিয়েছি, আর তারপরে এখন আবার এই যে মুছতে লেগে গেছি। কিন্তু একই জায়গায় ৩-৪ বার করে মুছতে হচ্ছিল, যেহেতু একটু ফেনা ফেনা ভাব হয়ে গেছিলো। ওই জন্য বেশ কয়েকবার করে জল পাল্টে পাল্টে আমি মুছেছি। আর এই ধরনের একটু ক্লিনিং করার আসল কারণ হচ্ছে পুজো প্রায় চলে এসছে।
আর মাঝে বছরের মাঝামাঝিতেও আমি এটা করি, কেননা টাইলসের কালার ডিসকালার হয়ে যায় বেশি দিন যদি না ঘষা হয়। এমনিতে আমার হেল্পার কাকি এসে মোছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে এরকমভাবে ঘষলে টাইলসগুলো একটু চকচকে হয়, ওই জন্য আমি এটা করি। এর আগেও আপনারা হয়তো লক্ষ্য করেছেন যারা আমার ভিডিও দেখেছেন। ভেবেছিলাম আজকে ডাইনিং রুমটাও নেব, কিন্তু এইটুকু করতেই হাঁপিয়ে উঠেছি, এতটাই গরম ছিল। ওই জন্য ডাইনিং রুমটা আজকে আর নিলাম না, অন্য একদিন করে নেব। ঘর আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, বাথরুমটা কিন্তু পরিষ্কার রাখতেই হয়, হাইজিনের ব্যাপার থাকে। আর এখানে আজকে আমি বাথরুম পুরোটা পরিষ্কার না করলেও, যেহেতু একটা ডিপ ক্লিন করেছি ওই জন্য বাথরুম পুরোটা করব না, কিন্তু এই যে জলের ট্যাপটা আছে এটা ভালো করে পরিষ্কার করে নেব। এটাতে জলের দাগ পড়ে গ্লেজটা কেমন নষ্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন লেবুর মধ্যে আমি বাসন মাজার সাবান ভরিয়ে নিয়ে এসেছি। এটা এই যে স্নানের যে পাইপটা আছে সেই পাইপের মধ্যে ভালো করে লাগিয়ে রাখবো, বেশ কিছু সময় লাগিয়ে রাখার পরে তারপরে যখন স্নান করব তখন একটু ঘষে ঘষে উঠিয়ে দেবো। তাহলে কিন্তু এই ওয়াটার স্টেইনগুলো, জলের যে সমস্ত দাগগুলো ছোপ ছোপ হয়ে থাকে সেগুলো উঠে যাবে। আর এটা যদি একদিনে খুব ভালো ক্লিনিং না হয় তাহলে কিন্তু মাঝে মাঝে যদি করা যায় তাহলে একদম পরিষ্কার হয়ে যায়। এর আগেও আমি একদিন করেছিলাম, তো মোটামুটি পরিষ্কার হয়েছে ভালোই। আর আজকে আরেকটু করে নেব, তাহলে একদম চকচকে হয়ে যাবে। আসলে কি বলুন তো, এই কাজগুলো তো ডেইলি করা সম্ভব না, এই জন্য যখন সময় পাই তখন এই জিনিসগুলো করে রাখি। আর এখন তো লেবু বেশ পাওয়া যাচ্ছে বাজারে, আর ঘরে আমার কিছু কিছু লেবু থেকে থেকে পেকেও গেছে, এগুলো খাওয়ার যোগ্য না, তো ওই জন্য এই সমস্ত কাজে লাগিয়ে নিচ্ছি। ক্লিনিং মানেই কিন্তু কাপড় কাচাকাচি থাকবেই, কারণ প্রতিদিন যে জামা কাপড়গুলো আমরা পরছি সেগুলো নোংরা হচ্ছে, তো সেগুলো পরিষ্কার করতেই হয়। আর সেই জন্য প্রতিদিনই আমার কিছু না কিছু কাচাকাচি থাকেই। আজকেও অল্প পরিমাণ জামা কাপড় জমেছে, তো সেগুলো ভিজিয়ে রাখছি, বেশ কিছুক্ষণ ভিজে থাকুক, তারপরে স্নানের আগে এগুলো কেচে নেব। আমি অনেক ভিডিওতে দেখেছি যারা রান্না করেন, তো রান্না করার সময়ও কিচেনটাকে খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন, বা আশেপাশে কোনো প্ল্যান্টার রেখে তারপরে রান্না করে, তো দেখতে বেশ ভালো লাগে। কিন্তু আমি নিজে যে কেন পারি না, রান্না করার সময় আমার বাসনপত্র রান্নাঘরে এদিক ওদিক থাকে, মশলার কৌটো সব অগোছালোভাবে তাড়াহুড়োভাবে যেহেতু রান্না করতে হয়, তো অত সুন্দরভাবে আমার তো করা হয় না। তো এইদিকে এখন পুরোটা আমি রান্নাঘর পরিষ্কার করে নেব, কারণ আমার রান্না হয়ে গেছে। আর আজকে রান্নাঘরটাও ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আসলে কি বলুন তো, আমার মনে হয় যে রান্নার ঘরের পাশে, মানে রান্নার ওভেনের পাশে যদি কোনো প্ল্যান্টার থাকে, তাহলে তো সেখানে তেল মশলা এই সমস্ত ছিটে গাছগুলো আরও নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি রান্নাঘরে সাধারণত ওভেনের কাছাকাছি কোনো গাছ রাখি না। তো যারা রাখেন তারা হয়তো বেশ যত্ন করেই রাখেন, কারণ আমি দেখেছি অনেকে রান্নার সময় কি সুন্দর পাশে গাছ রয়েছে, দেখতে বেশ ভালো লাগে। কিন্তু আমার তো এই যে তেলের শিশি, মশলাপাতির কৌটো এই সমস্ত জিনিস রাখতেই জায়গা কভার হয়ে যায়, তো ওই সমস্ত গাছগাছলি রাখার মতন জায়গা থাকে না। তবে হ্যাঁ, গুছিয়ে নেওয়ার পরে তারপরে যখন ক্লিন হয়ে যায় তখন বেশ ভালো লাগে। তো কিচেন কাউন্টার টপটা আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু আমাদের মাছ মাংসটা বেশি খাওয়া হয় ওই জন্য তেল চিপচিপে ব্যাপারটা থাকেই, ওই জন্য ভালো করে মুছতে হয়। আর এখন আমি এই যে চলে এসেছি যে কটা বাসন হয়েছে সেই কটা বাসনও মেজে রাখতে। আর কি বলুন তো, রান্না করার পরে যদি সিঙ্কের মধ্যে একদম থালা বাসন কড়াই জমে থাকে তাহলে কিন্তু খুব বাজে লাগে দেখতে, ওই জন্য সিঙ্কটাও কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। তো আমার তো দুপুরবেলা আরও কিছু বাসন হবে, সেগুলো না হয় আমি রেখে দেবো, কিন্তু এখন রান্না করার পর আমি একদম বেসিনটা ভালো করে ঘষে পরিষ্কার করে রেখে যাই। এতে কি হয়, মনে একটা স্যাটিসফ্যাকশান থাকে, মনে হয় যে না, রান্নাঘরটা পরিষ্কার করতে পারলাম। আর যদি বেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে বাসনপত্র থেকে যায় তখন খুব বাজে লাগে। আর তাতে করে কিন্তু দেখবেন নোংরাগুলো বেসিনের গায়ে লেগে থাকে, আর তখন সেগুলো পরিষ্কার করতেও অসুবিধে হয়, আর চকচকে ভাবটাও থাকে না। তো আমি সাধারণত এই যে বাসন মাজার স্ক্রাবারটা দিয়ে ভিম সাবান দিয়ে একটু ঘষে নিই বেসিনের চারপাশটা। কিন্তু যদি খুব নোংরা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন। বেকিং পাউডার গরম জলে মিশিয়ে যদি সিঙ্কের মধ্যে ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু নোংরাগুলো কেটে যায়।
আমার যখন সিঙ্কটা খুব বেশি নোংরা হয় তখন আমি ওই প্রসেস ইউজ করি। আর তাছাড়া রেগুলার বেসিসে এরকমভাবে একটু স্ক্রাব করে নিই। বাড়িতে বাচ্চা থাকবে আর বেড নোংরা হবে না, তাই কি কখনো হয়? তো সেক্ষেত্রে আমার যেটা করতে হয়, আমার অন্তত ২ থেকে ৩ দিন হার্ডলি আমার বেড কভার চেঞ্জ করতেই হয়। কারণ আজকে এই যে চেঞ্জ করে আমি একটা বেড কভার পাতবো, তারপরে বিকেলের দিকেই দেখব যে নোংরা হয়ে গেছে। খেলনা ওঠাবে, বইপত্র, ইরেজার ঘষে, ঘষে বিছানার মধ্যে পড়বে। তো স্বাভাবিকভাবেই নোংরা হয়ে যায়। ওইজন্য মাঝে, মাঝে চেঞ্জ করতে হয়। আর চেঞ্জ করা মানেই কিন্তু কাচাকাচি। তো এই ধরনের ডিউটিগুলো আমাদের প্রত্যেকেরই করতে হয়। আর কিছু করার নেই। বাচ্চা যতদিন না বড় হচ্ছে ততদিন এই জিনিসগুলো করবেই। তো ওইজন্য বেড ক্লিনিংটাও কিন্তু আমাদের ক্লিনিংয়ের একটা মানে মোস্ট ইম্পোর্টেন্ট ফ্যাক্ট। সকালবেলায় যারা ঘুম থেকে ওঠার সঙ্গে, সঙ্গে বেডটাকে ভালো করে গুছিয়ে নিতে পারেন, তো তাদের তো আর সারাদিনে অতটা দরকার হয় না। আজকে আমি আ এখন গিয়ে দুপুরবেলায় বেড কভারটা চেঞ্জ করলাম। তো ওটা আজকে আর কাচবো না, ওটা কালকে সকালে কেচে দেবো। আর এই দেখুন বেড কভার চেঞ্জ করতে না করতেই বাচ্চারা উপরে উঠে বসে গেছে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে, "তুমি যে সমস্ত রুটিনগুলো শেয়ার করো সেগুলো তো নতুনত্ব কিছুই না। সবই তো কমন।" তো এগুলো তো কমনই জিনিস। আর আমি নতুনত্ব এমন কিছু কি শেয়ার করব রোজ, রোজ অত এক্সপার্ট আমি না সত্যি কথা বলতে। আর আমি না আমার রুটিনটাই শেয়ার করি অ্যাকচুয়ালি। আমি যেভাবে কাজ করি, আমার সাধারণ লাইফস্টাইল, তো সেই সমস্ত জিনিসগুলোই শেয়ার করি। ওইজন্য নতুন, নতুন টিপস যে প্রতিদিন দেব তো সেরকম কোয়ালিটি আমার মধ্যে নেই। তো যাই হোক তবুও আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে তো রিকোয়েস্ট করব ভিডিওটা আম লাইক করে দেবেন একটা। যারা নতুন দেখছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি আবার জামাকাপড় ফোল্ড করতে নিয়েছি। আসলে কি বলুন তো? প্রতিদিনকার জামাকাপড় ভাঁজ করাটাও একটা বিশাল মানে রুটিনের মধ্যেই পড়ে, কাজের রুটিন। এটাকে যদি ফেলে দিই তাহলেই থেকে গেল, জমে গেল অনেকদিন ধরে। তো ওইদিকে বাচ্চারা খেলছে আর এইদিকে আমি জামাকাপড়গুলো ভাঁজ করতে নিয়েছি। এগুলো রুটিন আমরা সবাই জানি এবং সবাই করি। কিন্তু কি বলুন তো? মাঝে, মাঝে অলসতার জন্য করি না হয়তোবা। তখন মনে হয় যে অনেক চাপ পড়ে গেল। কিন্তু যতই অলসতা হোক এই জিনিসগুলো যদি রেগুলার বেসিস এ করে রাখা যায়, তাহলে দেখবেন যে কাজ অনেকটা হালকা হয়ে গেল। তখন আর ওই বোঝাটা থাকে না। আর ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকে, গোছানো থাকে। জামাকাপড়গুলো ভাঁজ করে এই যে ওয়ারড্রোবটা যেটা আমি নতুন নিয়েছি, তো সেটার রেগুলার ব্যবহারের জন্যই নিয়েছি। তো এখানে গুছিয়ে, গুছিয়ে রাখছি। তবে কি বলুন তো, আরেকটা ক্লিনিং রুটিনের যে অভ্যাসটা আমাদের করা দরকার, সেটা হচ্ছে বাইরে থেকে এসে আমাদের জামাকাপড়গুলোকে আলাদাভাবে রাখা, আলাদা বাস্কেটে যদি ধোয়ার দরকার হয়, তো সেক্ষেত্রে আলাদা করে রাখা বা আরও ২-১ দিন ব্যবহার করার পরে যদি পরতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আলাদা করে রাখা দরকার। এই সমস্ত পরিষ্কার জামাকাপড়ের সঙ্গে রাখাটা ঠিক না। আর ডোরম্যাট তো আমরা সবাই ব্যবহার করি। কিন্তু ডোরম্যাট ব্যবহার করাটা যতটা জরুরি, এই জিনিসটা পরিষ্কার রাখা কিন্তু আরও বেশি জরুরি। আর সবথেকে বেশি ঘর নোংরা করে কি জানেন তো? এই যে বাচ্চার খেলনা। খেলনা বলুন, বইপত্র বলুন, এগুলো অগোছালো হয়ে থাকে, এখানে ওখানে পড়ে থাকে। তো সেগুলো কিন্তু আমাদের ঘরকে বেশি অগোছালো করে। তো খেলা হয়ে গেলে আমি এই খেলনাপাতিগুলো বেশিরভাগ মেয়েকে দিয়েই জায়গা মতন আবার রেখে দিই। মাঝে, মাঝে নিজেও করি যখন ও স্কুলে চলে যায় তখন তো নিজেকেই গোছাতে হয়। কিন্তু বাচ্চাকে দিয়ে করালে ওর একটা অভ্যেস তৈরি হয়। তো ওর জন্য আমি একটা বড় বাক্স দিয়েছি, ওই যে নিচে একটা কার্ডবোর্ডের বক্স, তো ওর মধ্যে ওর খেলনাগুলো রাখে। তো ভিডিওটা আজকে বড় করব না। আমার লাইফস্টাইলের, আমার ক্লিনিং রুটিনের কিছু, কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।